নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প আছি। বারান্দায় বসে থাকতে থাকতে একটু ঝিমুনি মতন এসে গিয়েছিল প্রিয়ব্রতর। চটকা ভাঙল উড়ে আসা কথোপকথনের শব্দে। টের পেলেন সরমার বাঁধা পুরুত বিমল হালদার এসেছে বাড়িতে। বাইরের ঘরে ফর্দ বানানো চলছে জোর। ঘাট কাজের, শ্রাদ্ধের কোন কোন উপকরণ কতটা লাগবে বিমল তার মাপ বলছে, পিকলু লিখে নিচ্ছে প্রশ্ন করে করে। চোখ থেকে চশমাটা নামালেন প্রিয়ব্রত। কাচ মুছছেন। ভুরুতে ভাঁজ। তেল, ঘি, মধু, প্যাকাটি, কুশ শব্দগুলো ধাক্কা মারছে কানের পর্দায়। এত চেঁচিয়ে চেঁচিয়ে না আওড়ালেই কি নয়? সকাল থেকে মাথাটা ধরে আছে। ওই চিৎকারে টিপ টিপ ভাব বেড়ে যাচ্ছে আরো। এখন এক কাপ চা পেলে আরাম হতো খানিক। কটা বাজে? সূর্যের হাল দেখে তো মনে হয় বেলা অনেকটাই গড়িয়েছে। এখনো কি চায়ের সময় হলো না? অভ্যেস মতোই প্রিয়ব্রত হেঁকে উঠছিলেন। সরমা, কেটলি চড়িয়েছ? প্রশ্নটা কণ্ঠনালীতেই থমকে রইল। ফ্যাকাশে হাসি ভেসে উঠেছে ঠোঁটে। কাঁপছে। ভূষকালি মাখা হ্যারিকেনের আলোর মতো। আশ্চর্য! ৮-৮টা দিন হয়ে গেল সরমা নেই। এখনো কেন যে তার অনস্তিত্বটা ধাতস্থ হল না। প্রিয়ব্রতর ক্ষোভটা ফের জাগিয়ে উঠল। একটা অক্ষম জ্বালা, সঙ্গে বোধহয় খানিকটা পোড়াও আছে। বলা নেই, ক নেই, ড্যাং ড্যাং করে কেমন চলে গেল সরমা, একেবারে বিনা নোটিশে। এতটুকু প্রস্তুতির অবকাশ দিল না। অবশ্য মৃত্যু আসন্ন জানলেও কি মনকে পুরোপুরি তৈরি করা যায়? ৮ দিন আগের সন্ধেটাকে আবছা আবছা দেখতে পাচ্ছিলেন প্রিয়ব্রত। রোজকার মতোই পুজো টুজো সারল সরমা। টিভিতে খানতিনেক সিরিয়াল গিলল। ৯টা নাগাদ খাওয়া দাওয়া। নাতনির জ্বর যাচ্ছিল বলে মেয়েকে ফোন করে তার খোঁজ খবর নিল স্বভাব মতো। ফুলকপির ডালনায় ঝাল বেশি দেওয়া নিয়ে স্বামী স্ত্রীতে মৃদু বিতণ্ডাও হয়েছিল, যেমন হয় নিত্য। তারপর রাতে বিছানা টিছানা করে মশারি পর্যন্ত টাঙালো নিজের হাতে। ঠান্ডা পড়ছে বলে জানলা বন্ধ করা, ঠাকুর প্রণাম, বাতিগ্রস্তের মতো খাটের পাশে চেয়ার টেনে এনে তার উপরে জল রাখা, কোনো নিয়মেরই ব্যত্যয় ঘটেনি। তখনও শর্মা দিব্যি সুস্থ, দিব্যি স্বাভাবিক। মশারিতে ঢুকে কি যে হলো, হঠাৎ এক মৃদু আর্তনাদ, পরক্ষণেই সংজ্ঞাহীন। সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল, মেজো জামাইকে ফোন। ডাক্তার বাড়িতে পা রাখার আগেই সব শেষ। চিকিৎসা করার সুযোগটা পর্যন্ত মিলল না। কোনো মানে হয়? নির্ঘাত প্রেশার, সুগারের রোগ বাঁধিয়ে বসেছিল সরমা। বোঝার তো জো নেই। কোশমিন কালেও চেকআপ ফেকআপে ধার ধারেনি। প্রিয়ব্রতকে ঠেলে ঠেলে ডাক্তারের কাছে পাঠাবে, অথচ নিজে তিনি স্টেথোওয়ালাদের ছায়া মারাবেন না। বললেই বড় বড় লেকচার। আমি তোমার মতো হেঁপো কেশো রোগী নই, নিজেকে সামলাও, তাহলেই হবে। ইদানিং অবশ্য হাঁটুর ব্যথায় কাহিল হতো মাঝে মধ্যে। নিজেই ওস্তাদি মেরে পেনকিলার খেত মুঠো মুঠো। উল্টোপাল্টা ওষুধেরই কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা কে বলতে পারে। সেরিব্রাল অ্যাটাক কি অকারণে হয়? বাবা, বাবা। বারান্দায় পিকলু, পরনে মাতৃবিয়োগের ধরাচুড়ো, গালময় খোঁচা খোঁচা দাড়ি, ট্যাঁকে কুশাসন, হাতে মোবাইল।
গায়ে একখানা হাফ স্লিভ সোয়েটারও চড়িয়ে রেখেছে। এখনো তেমন একটা শীত পড়েনি, তবু সরমা বড্ড পুতুপুতু করে মানুষ করেছে ছেলেটাকে। চশমাখানা পরে নিয়ে সোজা হলেন প্রিয়ব্রত। গত কদিন ধরেই গলায় একটা ডেলা জমাট বেঁধে আছে সর্বক্ষণ। গলা ঝেড়ে ডেলাটাকে সরানোর চেষ্টা করলেন। কৃত্রিম সপ্রতিভ ভাব ফোটালেন স্বরে। কিছু বলবি মনে হচ্ছে? ঘাট কাজ নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা ছিল। আমার তো কোনো কাজ ফাজ নেই। না না, কাজটা কোথায় করা যায় সেটাই ভাবছিলাম। সে আমি কি বলবো, ওটা তো তোমার আর বিমলের ব্যাপার। ঠাকুরমশাই তো বলছেন ঘোষ পুকুরে সেরে নিতে। ওখানে নাকি আজকাল অনেকেই করে। ভালো, তাই করো, ঝঞ্ঝাট কম। কিন্তু আমার যে মন খুঁতখুত করছে বাবা। গঙ্গায় গেলে কি ভালো হয় না? গড়িয়া থেকে বাবুঘাট কি এমন দূর? ট্যাক্সি নিয়ে নেব। তোমারই হ্যাপা বাড়বে। পুরুত নাপিত, নতুন জামা কাপড়, জিনিসপত্র, যাবতীয় বোঝা টেনে টেনে নিয়ে যেতে হবে। তারপর ধরো তোমার বউও আছে। ওর যাওয়া তো অব্লিগেটরি নয় বাবা। বাড়িতেই নাপিত রেখে নরুন ছুঁয়ে। তবে আমি বলবো সুপর্ণাও চলুক, যাওয়া উচিত। দেখো, যা ভালো বোঝো। তবে গঙ্গায় গিয়ে কাজ করলে কি তোমার মার অনন্ত স্বর্গবাস হবে, নাকি পুকুরে ক্রিয়াকর্ম সারলে সে নরকে পচবে? উফ বাবা! পিকলু হেসে ফেলল। আমিও কি এসব বিশ্বাস করি? তবে তবে কি? মা তো মানত। তার বিশ্বাস অবিশ্বাসকে তো অনার দিতেই হয়। তাছাড়া সবই যখন করছি, এটুকুই বা ফাঁক রাখি কেন? আমি তো আপত্তি করিনি। তুমি তো সব ব্যাপারেই খুব প্র্যাকটিক্যাল, তাই বলছিলাম। খোঁচাটা কি বেশি তীক্ষ্ণ শোনালো? প্রিয়ব্রত আর চোখে লক্ষ্য করলেন ছেলেকে। তেমন একটা ভাবান্তর তো চোখে পড়ে না। শোকার্ত পিতার মন্তব্য ভেবে খুব একটা আমল দিল না বোধহয়। সরমা শুনলে অবশ্য বেজায় চটে যেত। ছেলের সম্পর্কে সামান্যতম টিপ্পনিও পছন্দ করে না সরমা। ফের ভুল হলো, করত না। এই নিয়ে কত যে ধুন্ধুমার বেঁধেছে। এই তো এবার পুজোয় পিকলু বউ বাচ্চা নিয়ে কলকাতায় এলো। রাজা আর পুচকুন সহ সুপর্ণা উঠল লেক রোডে, সুপর্ণার বাপের বাড়িতে। ষষ্ঠী থেকে দশমী সেখানে কাটিয়ে তবে আসবে গুড়িয়ায়। পিকলুও গোটা পুজো ওখানেই পড়ে রইল সারাদিন। রাতে শুধু বাড়ি ফিরে শয্যা গ্রহণ, তাও তো অষ্টমী রাতে ফিরলই না। বছরকার দিনে বাচ্চা দুটোকে একবার দেখিয়ে নিয়ে যা, বাবু সে হুঁশো নেই। দুঃখ করে প্রিয়ব্রত বলেছিলেন, তোমার পুত্তুর এখন বালিগঞ্জ চিনে গেছে, গড়িয়ার বাপ মাকে তার আর মনে ধরছে না। শুনেই সরমার ঝনঝন। কি ছিরির কথা! এ বাড়িতে সারাক্ষণ পড়ে থেকে পিকলু করবেটা কি? তোমার হাঁড়ি মুখ দেখবে বসে বসে? ওখানে ঘরের দরজায় প্যান্ডেল, ভিড়, আলো, হই হল্লা। ও বাড়িতে অত লোকজন। 4 বছর পর পুজোর সময় এলো, কটা দিন মনের সুখে আনন্দ ফুর্তি করবে না সবাই? ছেলে ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কিনছে শুনে প্রিয়ব্রত ঠাট্টার সুরেই বলেছিলেন, বুঝলে তো, পাছে এই গেঁয়ো পরিবেশে ফিরতে হয়, তাই তোমার পিকলু সোনা আগে ভাগে এই গোড়া মেরে রাখছে। সঙ্গে সঙ্গে সরমার ওকালতি। তুমি কি চাও ছেলেটা ওখানে অনন্তকাল মাস মাস 12,000 করে ভাড়া গুনে যাক? জানো তো, লোন নিয়ে বাড়ি করলে ট্যাক্সে কত ছাড় হয়। নিজের ছেলে একটা সম্পত্তি বানাচ্ছে, তাই দেখেও তোমার চোখ টাটায়। প্র্যাকটিক্যাল হওয়ার দোহাই পেড়ে ছেলে উল্টো সিধে যা বোঝাতো তাতেই উদ্বাহু হয়ে নৃত্য জুড়ত সরমা। এখান থেকে বদলি হয়ে ব্যাঙ্গালোর চলে গেল পিকলু। সরমার কণ্ঠে পিকলুরই যুক্তি।
হেড অফিসে থাকলে উন্নতির সম্ভাবনা অনেক বেড়ে যায়, প্লাস মাইনে বেশি, সুযোগও কত। নিজের কোম্পানির সঙ্গে না বললে টুকুস করে বেটার কোথাও চলে যেতে পারবে। আর ব্যাঙ্গালোর কি বা এমন দূর দেশ, আকাশপথে তো মাত্র 2.5 ঘন্টা। পিকলুর আত্মকেন্দ্রিকতা বোঝার মতো বুদ্ধি সরমার ঘটেছিল না। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছেলে তড়িঘড়ি উড়ে এসেছে, কাছা নিয়েছে, কঠোরভাবে অসহজ পালন করছে, ঘটা করে শ্রাদ্ধ শান্তি করবে। শর্মা নিশ্চয়ই ওপারে বসে আহ্লাদে আটখানা। অবশ্য আদৌ ওপার বলে যদি কিছু থাকে। পিকলু ঘরে ঢুকে গিয়েছিল। বিমল হালদারের সঙ্গে কথা বলতে বলতে তাকে গেট অবধি এগিয়ে দিয়ে এলো। ফের ফিরেছে বারান্দায়। প্রিয়ব্রতর পাশের চেয়ারটাই বসল, কুশাসন পেতে, হাতে একখানা ফুলস্কেপ কাগজ। চোখ বোলাচ্ছে এক মনে, লাল কালির ডট পেনে টিক মারছে টকাটক। দেখতে না চেয়েও তাকিয়ে ফেললেন প্রিয়ব্রত। কি রে ওটা? নেমন্তন্ন লিস্ট। কাকে কাকে বলা বাকি রইল? অনেক। ভাবছি এবার টেলিফোনে কিছু সেরে দেব। মাস সার্কেল তো নেহাত ছোট ছিল না, কতজনকে আর গিয়ে গিয়ে বলা যায়। সবাইকে বলার দরকারই বাকি। তা হয় নাকি? খবর পেয়েই সবাই ছুটে ছুটে এসেছে, ফোন করছে। কাজের দিন তাদের না ডাকলে চলে? এত কত লোক হচ্ছে শেষ পর্যন্ত? তা ধরো প্রায় 300। এরপর পাড়া আছে, তাদের লিস্ট আলাদা। মার সঙ্গে সবার যা টার্ম, আশপাশের কাউকেই তো বাদ দেওয়া যাবে না। তা বটে। দুনিয়া শুদ্ধ সকলেই তো শর্মার বন্ধু পরিজন। একসময় ভবানীপুরের বাড়িতে ভয়ানক উৎপাত ছিল আত্মীয় স্বজনের, ওই শর্মার কারণেই। ভাই, দিদি, ভাসুর, ননদরা তো আছেই। কোথায় কোন রাঙামাসির খুড়তুতো দেওরের মেয়ে কিংবা লাবু পিসির ননদের ভাসুরঝি, সবাই শর্মার প্রাণের সখী। দিনভর ক্রিং ক্রিং রিং আর খুটুর খুটুর ডায়ার। ভিড় ভাট্টা, হট্টগোল, লোকজনের সঙ্গে গলাগলি মাখামাখি কোনো কালই প্রিয়ব্রতর বরদাস্ত হয় না। কিন্তু শর্মার ওগুলোই প্রিয়। শেষ বয়সে নিরিবিলিতে থাকার লোভে গড়িয়াতে জমি কিনলেন, ছোট মোটো একখানা বাড়িও বানালেন। হা হতম্বি, কোথায় নিরালা! গড়িয়ায় এসে গোটা পাড়াটাকেই আত্মীয় বানিয়ে ফেলল শর্মা। এ বাড়ির বউ, ও বাড়ির মেয়ে, সে বাড়ির নাতনি, সবাই শর্মার ভক্ত। বাটি চালাচালি হচ্ছে অনবরত, টিফিন কৌটো ছুটছে এ বাড়ি থেকে ও বাড়ি। অমুকের নাতি সোয়েটার বুনে দিচ্ছে, তমুকের গিন্নিকে ডেকে নতুন ডিজাইন তুলছে দুপুরভর। আর এই বারান্দাটা তো ছিল খবরের কাগজের অফিস। কম্পিউটার, টেলিপ্রিন্টার ছাড়াই প্রতিটি বাড়ি তথ্য এসে জমা হচ্ছে, কম্পোজ হচ্ছে মুখে মুখে, ছড়িয়ে যাচ্ছে বাতাসে বাতাসে। এ পাড়ায় তাঁরা আছেন 17 বছর। সাকুল্যে 8.5 জন মানুষও প্রিয়ব্রতকে চেনে কিনা সন্দেহ। অথচ শর্মার নাম করলে বোধহয় 8 মাইল দূরের লোকেরাও এক বাক্যে বলবে, সেই ফর্সা মতন হাসি খুশি চেহারার ছোটখাটো মহিলা তো। শর্মার জনপ্রিয়তার খেসারত দিতে দিতে প্রিয়ব্রত নাজেহাল। শুধু শান্তি বিঘ্নিত হওয়াই নয়, ছেলে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে হয়েছে গাদাগুচ্ছে। এতটুকু গজগজ করলেই পাল্টা ফোঁস। নিজে হুঁকোমুখো হয়ে ঘরে ঘাপটি মেরে থাকো বলে আমাকেও কি তাই হতে হবে? বিয়ে করে এমন কিছু মাথা কিনে নাওনি, তোমার ছাঁচে আমি চলবো কেন? বোঝো অবস্থা। এবার অবশ্য পিকলুই ল্যাঠা সামলাচ্ছে। নেমন্তন্ন, খরচাপাতি, ডেকোরেটর, ক্যাটারার সব মাতৃদায় বলে কথা। প্রিয়ব্রত চেয়ারে হেলান দিলেন, ভাব বাচ্চে প্রশ্ন ছুড়লেন, খাওয়া দাওয়া কি হচ্ছে? সবাইকে কি পাত পেড়ে? অনেকেই শ্রাদ্ধ বাড়িতে খায় না,
তবে ব্যবস্থা তো সবার জন্যই রাখতে হবে। অনর্থক অপচয়। প্যাকেট সিস্টেম করতে পারতে। মা যে প্যাকেট ম্যাকেট পছন্দ করতো না বাবা, বলতো কাউকে ডাকলে পেট ভরে খাওয়াবি। অন্তত আমার কাজে লোকের হাতে রাধা বল্লবী আর মিষ্টির বাক্স ধরিয়ে দিস না। শ্রাদ্ধ কি ফুর্তি ফার্তার অনুষ্ঠান যে গান্ডে পিণ্ডে গেলাতে হবে? লোকজন শ্রাদ্ধ বাসর থেকে বেরিয়ে গাঁ গুঁ ঢেকুর তুলতে তুলতে রান্না বান্না নিয়ে আলোচনা জুড়ছে। দৃশ্যটাই কি অশালীন! ভাবলেও প্রিয়ব্রতর বিবো মিশা জাগে। কিন্তু কি আর করা, সরমার চিন্তাভাবনা চিরদিন উল্টো খাতে বইল যে। যত সব কুনিয়ম কু আচারের ঠুলি পড়ে রইল চোখে। আর ছেলে তো এখন মাতৃভক্ত রামপ্রসাদ। জীবৎকালে মাকে নিয়ে ভাবুক চাই না ভাবুক, এখন সে মার কোনো স্বাদ অপূর্ণ রাখবে না। প্রিয়ব্রত চুপ করে রইলেন। কথা বাড়ানো মানেই তো মিছিমিছি অপ্রিয় হওয়া। সরমার মতো মিঠে মিঠে বুলি তো তাঁর আসে না। দুর্মুখ বদনামের ধ্বজা নয় আর নাই ওড়ালেন। রুনি চা এনেছে এতক্ষণে। বারান্দায় বেতের চেয়ার দুটোর সঙ্গে একটা বেঁটের টেবিল রাখাই থাকে। তার উপর ট্রে নামিয়ে কাপ তুলে দিল বাবা আর ভাইকে। নিজেও নিয়েছে। প্রিয়ব্রতকে জিজ্ঞেস করল, তোমার বিস্কুট দেব বাবা? প্রিয়ব্রত যেন শুনতে পেলেন না। হঠাৎই ঈষৎ অন্যমনস্ক। এক দৃষ্টে ট্রেখানা দেখছেন। হাতলওয়ালা, বাঁশের তৈরি। বছর পাঁচেক আগে হ্যান্ডিক্রাফটসের মেলা থেকে কিনেছিল শর্মা। কেনাই সার, প্রাণে ধরে একদিনও ব্যবহার করেনি। এমন আরও যে কত শৌখিন জিনিস পড়ে আছে থরে থরে, আনকোরা। কি যে উদ্ভট শখ! যে জিনিস কাজেই লাগবে না, কেন যে তার পিছনে পয়সা নষ্ট। শর্মা অবশ্য এ ব্যাপারে কোনো তর্কে যেত না, হাসত মিটিমিটি। কেন যে হাসত! বাড়িতে এখন লোক আসছে হরদম, চাটা মিষ্টিটা দিতে হচ্ছে। তাই বুঝি কাঁচ আলমারি থেকে বস্তুটা বার করে ফেলেছে রুনিরা। কদিন হাতে হাতে ঘুরে পালিশটা একটু চটে গেছে কি। দেখে কি খারাপ লাগছে প্রিয়ব্রতর? কষ্ট হচ্ছে। প্রিয়ব্রত বুঝতে পারছিলেন না ঠিকঠাক। শুধু একটা চোরা অস্বস্তি টের পাচ্ছেন বুকে। শর্মার জিনিসপত্রের উপর মায়াটা কি তাঁর মধ্যে সংক্রামিত হল? রুনি ফের ডাকছে, কি গো বাবা, দেব বিস্কুট? ছোট্ট একটা শ্বাস ফেললেন প্রিয়ব্রত। না, বিকেলের প্রথম চাটা আমরা তো শুধুই খাই রে। আমরা খাই শব্দ দুটো যেন দোল খেয়ে গেল বারান্দায়। বাতাস যেন কেঁপে উঠল একটু। পিকলুর মুখে পলকা ছায়া, রুনির চোখে মেঘের আভাস। ভারী গলায় রুনি বলল, তোমায় চা দিতে বোধহয় একটু দেরি হয়ে যায় বাবা, তাই না? ঠিকই আছে, তোরা কাজকর্মে ব্যস্ত। বুঝতে পারছি, কদিন ধরে তোমার খুব অনিয়ম হচ্ছে। প্রিয়ব্রত এবার আর জবাব দিলেন না। কি বা বলবেন? অনিয়মকেই তো নিয়ম করে নিতে হবে এখন থেকে, অনভ্যাসকে অভ্যাস। পিকলুর মোবাইল বেজে উঠেছে। খুদে যন্ত্রটা কানে চেপে গ্রিলের ধারে উঠে গেল পিকলু। অফিসের ফোন। চস্ত ইংরেজিতেই কথা চলছে। এখানে আশা স্তক মাঝে মাঝেই ফোনাফুনি চলছে অফিসের সঙ্গে। আপনা আপনি ভুরু কুঁচকে গেল প্রিয়ব্রত। কি চাকরি, মা মূল্যেও নিস্তার নেই। ফোনালাপ শেষ করে পিকলু ফিরল চেয়ারে। ফুলস্কেপ কাগজটা ভাঁজ করে কোলের উপর রাখল। সহজ সুরে জিজ্ঞেস করল,
আমার গেঁড়া দুটো কোথায় গেল রে দিদি? অনেকক্ষণ সারা শব্দ নেই। চা শেষ করে কাপ ট্রেতে রাখছিল রুনি। হেসে বলল, পুচকুন তো এই সবে ঘুম হলো, সারা দুপুর যা দোষীপনা করলো, বাপস। আর আমার বড়টি কি করছেন? সে যথারীতি টিভির সামনে, পোগো চ্যানেল। উফ, ছেলেটার বড্ড টিভির নেশা হয়েছে। স্কুল থেকে ফিরে জামা জুতো পর্যন্ত ছাড়ে না, রিমোট নিয়ে বসে যায়। সুপর্ণার সঙ্গে তো ওর রোজ এই নিয়ে লাগে। এই একটা ভাইস থেকে আমি কিন্তু বেঁচে গেছি। ঝুমুরটার কোনো কালেই টিভির নেশা ছিল না। এখন বড় জোর ১-১টা গানের প্রোগ্রাম দেখে, কিংবা কুইজ টুইজ, ব্যাস। তার জন্যই ওর ব্রেনটা অত শার্প। সে আমাদের রাজাও খুব বুদ্ধিমান। পুচকুনকে সেদিন কি সুন্দর করে বোঝাচ্ছিল, ঠাম্মা আকাশে চলে গেছে, ঠাম্মা আর ফিরবে না, ঠাম্মা এখন তারা হয়ে গেছে। মৃত্যু ব্যাপারটাকে ও নিজের মতো করে বুঝে নিয়েছে। পিকলুর মুখে আবার ছায়া। ধরা ধরা গলায় বলল, একমাত্র আমারই মগজে ঢুকছে না, মা কি করে হঠাৎ নেই হয়ে গেল। সেদিন মাঝরাত্রিরে যখন জামাইবাবুর ফোনটা পেলাম, দিদি তুই ভাবতে পারবি না, উই ওয়ার সো স্টান্ড। সুপর্ণা তো সঙ্গে সঙ্গে সুটকেস গোছাতে শুরু করলো, আর আমি থ্রু আউট দ্য নাইট ঠায় বসা। নিজেই নিজেকে বারবার বলছি, খবরটা ভুল, খবরটা ভুল। আমার তো এখনো বিশ্বাস হয় না। রুনি জোরে নাক টানল। মা ছাড়া এ বাড়ি আমি কল্পনাই করতে পারি না। বাবা যে কি করে এখানে একা একা থাকবে। কি যে তুই বলিস? বাবা একা থাকবে কেন? বাবা আমার সঙ্গে যাবে। পিকলু ঝুঁকে প্রিয়ব্রতর কবজি ছুঁল। কি, যাবে তো? উফু নয়, তুমি আমার কাছে থাকবে। ফার্স্টলি, ফাঁকা বাড়িতে তোমার বাস করাটা আমরা অ্যালাউই করব না। সেকেন্ডলি, ব্যাঙ্গালোরের ক্লাইমেট তোমার খুব স্যুট করে। তুমি নিজেই দেখেছ, না গরম, না ঠান্ডা, না ড্রাই, না ওয়েট। আইডিয়াল প্লেস ফর ইউর এজ অ্যান্ড হেলথ। সরাসরি কথাটার প্রতিবাদ করতে পারলেন না প্রিয়ব্রত। গত ৮ বছরে তিনি বার কয়েক গেছেন ব্যাঙ্গালোরে। প্রথমবার অবশ্য স্বেচ্ছায় নয়, সরমার জোড়াজুড়িতে। পিকলু তার আখের গোছাতে বাপ মাকে ফেলে কেটে পড়ল, সে ডাকলেই অমনি ল্যাং ল্যাং করে ছুটতে হবে? প্রিয়ব্রত অন্তত সেরকম বাবা নন। তবে যাই হোক, গিয়ে পড়ার পর কিন্তু মন্দ লাগেনি। চমৎকার শহর, সুন্দর সুন্দর বাড়ি, অজস্র পার্ক, এখনো অনেক সবুজ আছে, বাতাসও মোটামুটি নির্মল। পুচকুন তখনও হয়নি। ছোট্ট রাজাকে নিয়ে সময় কেটেছে হু হু করে। তারপর থেকে তো মাঝে মধ্যেই ব্যাঙ্গালোর ভ্রমণ চলছে। গেলে সুপর্ণাও খুব যত্ন আত্তি করে, নাতি দুটো ফেরে পায়ে পায়ে। কিন্তু সে তো স্রেফ বেড়ানো। মেয়াদ ৩ হপ্তাহ কি মেরে কেটে ১ মাস। যাওয়ার জন্য যার বেশি উৎসাহ, দিন ১৫ কাটলেই তারই যে পালাই পালাই রব। গোবিন্দর মার হাতে বাড়ি ছেড়ে এসেছি, কি হাল করে রাখছে কে জানে। ইস, গোবিন্দটা মনে করে জল না দিলে গাছগুলো সব মরেই যাবে গো। না চালিয়ে চালিয়ে পামটাও অচলই হয়ে গেল বোধহয়। প্রিয়ব্রত তখন হাসতেন, ঠাট্টা জুটতেন, বলতেন, স্বর্গে গিয়েও তুমি বাড়ির ভাবনায় ২ পা ছড়িয়ে কাঁদবে। কি আশ্চর্য, আজ সরমারই সেই উদ্বেগ বেজে উঠল তাঁর গলায়। তোর কাছে চলে গেলে আমার এই বাড়ির কি হবে? এটা কোনো প্রবলেমই নয় বাবা। আপাতত দিদি জামাইবাবুরা দেখাশুনো করুক, পরে ভেবেচিন্তে কিছু একটা করা যাবে। দেখি, ওভাবে এড়িও না। আই এম সিরিয়াস। সুপর্ণাও তোমাকে একা রেখে যেতে রাজি নয়। নিয়মভঙ্গের পরের দিন ফিরছি আমরা। তোমারও প্লেনের টিকিট বুক করা হচ্ছে। সে কি, অমন হুট বলতে যাওয়া যায় নাকি? একটা আস্ত সংসার ফেলে রেখে
পাকাপাকি? প্রিয়ব্রত স্বরে খানিকটা অপ্রসন্নতা এসেই গেল। এমন চটজলদি সিদ্ধান্ত নেওয়া তাঁর ধাতে নেই, ভালোও লাগছে না। তিনি কি এখন বোঁচকা যে কাঁধে ফেলে দৌড়তে হবে? পিকলু কিন্তু হাসছে। তোমার আবার সংসার কি? কিছু মনে করো না বাবা, সংসার তো ছিল মার, তুমি তো থাকতে পেইং গেস্টের মতো। বাজার করা ছাড়া কুটোটি পর্যন্ত তোমায় নাড়তে হয়নি। ওখানে তো তোমার সেই পরিশ্রমটুকুও থাকবে না। খাও দাও, ঘোরো, হাঁটো, চলো, ফেরো, বইপত্র নিয়ে ডুবে থাকো, একেবারে তোমার মনের মতো লাইফ। দুদিকে মাথা নাড়লেন প্রিয়ব্রত। হয় না, হয় না। কারণটা ছেলেকে ঠিক বোঝাতেও পারছেন না। আরও যেন তাই অসহায় লাগছে নিজেকে। জাগতিক হিসেবে তাঁর তো চলে যাওয়াই শ্রেয়। তাঁর প্রেশার আছে, লাংসের অবস্থাও ভালো নয়। রাত বিরেতে অসুস্থ হয়ে পড়লে বিচ্ছিরি পরিস্থিতি হবে। মেয়ে জামাইয়েরও আতান্তর, কাজের লোকের ভরসায় পড়ে থাকা। তবু কোথায় যেন একটা বাজছে, কোথায় যে। রুনি বাবাকে দেখছিল, বোধহয় অনুমান করতে পারল প্রিয়ব্রতর দোলাচল। পিকলুর দিকে ফিরে বলল, শোন, অনর্থক তাড়াহুড়ো করিস না, বাবার মনটাকে একটু থিতু হতে দে। তোরা নিশ্চিন্তে চলে যা, আমি নয় কদিন এখন বাবার কাছে এসে থাকবো। আর ঝুমুরের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে আমরা তো সবাই ব্যাঙ্গালোর যাচ্ছি, তখন নয় বাবাও। পিকলু মাথা দোলালো। সেটাও অবশ্য মন্দ নয়। ইন দ্য মিন টাইম আমরা তো ফ্ল্যাটে শিফটও করে যাব, বাবাকেও মাল টানাটানি দক্ষ যোগ্যে থাকতে হবে না। তোরা পজিশন পাচ্ছিস কবে? অরিজিনালি তো নভেম্বরের ডেট ছিল, তা সে ডেট তো কবেই বেরিয়ে গেছে। এখন বলছে 1 জানুয়ারি, আমি ধরে নিচ্ছি 15। দেরি করছে কেন? করছে কি সব কমপ্লিশন সার্টিফিকেট বাকি। তোদের হাউজিং এর লোকেশনটা ঠিক কোথায়? সাউথ ব্যাঙ্গালোরই তো? পুরো দক্ষিণ নয়, একটু পূব ঘেঁষা। আমাদের মেন অ্যাডভান্টেজ যেটা হবে, সুপর্ণার স্কুলটা খুব কাছে, সকালে অটো না পেলে হেঁটে মেরে দেবে। তবে আমার অফিস বা রাজার স্কুলের ডিস্টেন্স খুব কমছে না, সেই 8টা বাজতে না বাজতেই দৌড়। সেদিক দিয়ে বাবা আমরা বেশ আছি। তোর জামাইবাবুর অফিস, ঝুমুরের স্কুল সব কাছাকাছি। এখন ঈশ্বর করুন মেয়েটার মাধ্যমিকের রেজাল্টটা যেন ঠিকঠাক হয়, ওকে যেন স্কুল না পাল্টাতে হয়। ঝুমুরকে নিয়ে তো চিন্তা নেই, ও দারুণ রেজাল্ট করবে, অঙ্কে যা মাথা। ওটা বাপের ধারা পেয়েছে, লিটারেচারেও বাপকা বেটি, 1 নম্বরের ঢ্যাঁড়স। এবার ক্লাস 10-এ উঠলে ভাবছি টিউটার বদলাবো, অন্তত ইংরেজির। রাজাও ভাষা নিয়ে বেশ মার খাচ্ছে রে, স্পেশালি কন্নড়টা খুব কবজা করতে পারছে না। পুচকুনটাও কি করবে কে জানে। ওদের কিন্ডার গার্ডেনে বুঝি কন্নড় নেই? ওটাই তো বাঁচোয়া, সামনের বছর থেকে রাজার স্কুলে দেব, তখন হবে বাম্বু। মায়ের মৃত্যু, বাবার একা থাকার সমস্যা ছেড়ে ভাই বোন ঢুকে পড়েছেন নিজেদের বৃত্তে। প্রিয়ব্রতও অখুশি হলেন না, বরং যেন স্বস্তি পেলেন মনে মনে। উঠে পড়েছেন চেয়ার ছেড়ে। কোথায় চললে বাবা? অনেকক্ষণ বসে আছি, হাঁটি, কোমরটা ছাড়াই। বাড়ির সামনেটায় ছোট্ট বাগান, প্রিয়ব্রত শর্মার নন্দন কানন। গেট পর্যন্ত মোরাম ঢালা রাস্তার ডান দিকটা প্রিয়ব্রতর, বাঁ দিক শর্মার। ডাইনে ফুল, বাঁয়ে সবজি। বাড়ি করার পর জায়গাটা বহুকাল অযত্নেই পড়েছিল, ঝোপ আগাছা গজাত, লোক ডেকে মাঝে মধ্যে কাটিয়ে ফেলা হতো, ব্যাস। চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রিয়ব্রতকেই প্রথম গাছগাছালিতে পেল।
নার্সারি থেকে ভালো জাতের গোলাপ চারা এনে পুঁতলেন জমিতে। রথের মেলা থেকে এলো বেল ফুলের গাছ, এলো 3-4 জাতের জবা। শীতের মরশুমে ফুটল ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা। আহা, কি তাদের বাহার! শর্মাও খুশি, পটাপট গাঁদা জবা ছিঁড়ছে আর ঠাকুরের পায়ে নিবেদন করছে। পুষ্পচয়নে প্রিয়ব্রত তীব্র বিরাগ। শর্মার তাতে বইই গেল। দেবতার পুজোয় না লাগলে ফুল নাকি মূল্যহীন। রাজা সুপর্ণাকে নিয়ে পিকলু যেই ব্যাঙ্গালোর পাড়ি দিল, ফাঁকা বাড়িতে শর্মার হাতে হঠাৎ লাল ঝান্ডা। খালি ফুলে নেহি চলেগা, সবজি চাই, সবজি চাই। শর্মা যা চাইবে তা না হয়ে রক্ষে আছে। গোলাপ চারার ফাঁকে ফাঁকে বসে গেল লঙ্কার চারা, চন্দ্রমল্লিকার গায়ে বেগুন গাছ। প্রিয়ব্রত কপাল কুঁচকলে শর্মাও রণংদেহী। অগত্যা শান্তি বজায় রাখতে বাগান হিন্দুস্তান পাকিস্তান। তোমার ভাগে তুমি যত খুশি উচ্ছে বেগুন পটল মূলো ফলাও, আমার বাগানে শুধু ফুলই ফুটবে। তুমি আমার ফুল ছোঁবে না, আমিও তোমার লেবু লঙ্কায় জিভ ঠেকাবো না। তার শেষ অবধি গোঁটা অবশ্য ধরে রাখতে পারেননি প্রিয়ব্রত। খেয়েছেন শর্মার লেবু, লঙ্কা, ধনেপাতা, সঙ্গে 4টি টিপ্পনিও গিলেছেন। প্রিয়ব্রতর ফুলও পুটপাট চলে গেছে দেবতার শ্রীচরণে। শর্মা নাকি মোটেই ছেড়ে না, গাছের তলা থেকে কুড়িয়ে আনে। বিভাজন রেখার মাঝ বরাবর দাঁড়িয়ে পুরনো কথাগুলো মনে পড়ছিল প্রিয়ব্রতর। গাছে কদিন জল পড়েনি, শর্মার টমেটো লঙ্কার পাতারা ঝিম মেরে গেছে। প্রিয়ব্রতর মরশুমি ফুলের চারারাও ম্রিয়মান। বাগানের জন্য বাইরে একটা কল আছে, লম্বা রবারের পাইপ আটকানোই থাকে মুখে। কল খুলে পাইপ হাতে প্রিয়ব্রত ঢুকলেন শর্মার এলাকায়। অস্বচ্ছন্দ পায়ে সিক্ত করছেন গাছগুলোকে। ঝুঁকে দেখলেন টমেটো গাছে ফল ধরেছে ছোট ছোট। ভিজে পাতা পড়ন্ত সূর্যের আলো মেখে চিকচিক করে উঠল। পাতা বেয়ে জল ঝরছে টুপটাপ, অশ্রুবিন্দুর মতো। প্রিয়ব্রত বসে পড়লেন উবু হয়ে। আঙুল বুলিয়ে মুছে নিচ্ছেন জল। অচেনা স্পর্শে গাছটা কি চমকালো একটু, অবাক হল। সুপর্ণা বারান্দায় ডাকছে। প্রিয়ব্রত ঘাড় ফেরালেন। জলখাবার খাবেন তো এখন? রাজা পুচকুনের জন্য সুজি বানাচ্ছি, দেব? সুজি? নোনতা সুজি, আপনি তো ভালোবাসেন। তা বাসেন বটে, তাঁর এই নোনতা সুজি প্রীতি নিয়েও কম কথা শুনিয়েছেন শর্মা। বানিয়েও দিত, আবার গজগজও করত। আজব লোক বাপু। ঝাল খাবার হলে চিল্লবে, তেল মশলা ভাজাভুজিতে নাক সিটকবে, মিষ্টি মাছটা মুখে রোচে না। ওই ভ্যাস্তা ভ্যাস্তা মাদ্রাজি অখাদ্য গিলে কি সুখ যে পাও। প্রিয়ব্রত হয়তো মুখ ফসকে বলে ফেললেন, অত কথার দরকার কি? রেড়ির তেলে ভাজা চপ সিঙাড়াই খাইও রোজ, তাই খেয়ে পেট পচিয়ে মরব। সঙ্গে সঙ্গে শর্মার পাটকেলটি উড়ে আসবে। আমি তো তোমায় বেশি খাওয়াই। একটা বাতিকগ্রস্ত লোকের ঘর করতে করতে আমার জিভেও বাদ ধরে গেল। সেই নোনতা সুজি বানাচ্ছে আজ পিকলুর বউ। কে জানে কেন তেমন একটা আসক্তি জাগল না প্রিয়ব্রত। রুচি নেই, খিদে নেই, নাকি অন্য কিছু? আলগাভাবে বললেন, রাখা থাক, পরে খাবো। সুপর্ণা চলে যেতেই প্রিয়ব্রত আবার বাগানে মনোযোগী। জল সিঞ্চন সমাপ্ত করে ধুলেন হাত পা। সন্ধে নামছে, এবার শুরু হবে লোকজন আসার পালা। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো না কারো পদধূলি পড়বেই। বিশ্রী, বড্ড বিশ্রী কাটে এই সময়টা।
সান্ধ্য রুটিনের ছকটা জানা হয়ে গেছে প্রিয়ব্রতর। যে বা যারাই আসুক, প্রথমে খানিকক্ষণ বিষণ্ণতা বিরাজ করবে ঘরে। চলবে মৃদু স্বরে এলোমেলো স্মৃতিচারণ, সরমার গুণকীর্তন। তারপর এসে পড়বে দুটো চারটে মজার ঘটনা, সেই সূত্র ধরে অজস্র হাবিজাবি গল্প। হাসি উচ্ছ্বাসে ক্রমশ থই থই করবে গোটা বাড়ি। বাচ্চারা ছুটবে, খেলবে। সুপর্ণা আর রুনি ব্যস্তভাবে চা বানাবে বারবার। গোবিন্দর মাকে দিয়ে লুচি ফুচি ভাজাবে, প্লেটে মিষ্টি সাজাবে ঘন ঘন। শোক বদলে যাবে উৎসবে। আর সেই উৎসবের এক কোণে দুঃখী দুঃখী বোকা বোকা মুখে বসে থাকবেন প্রিয়ব্রত, সঙ্গের মতো। আজও ভিড় নেহাত মন্দ জমল না। চোখ মুছতে মুছতে উপস্থিত হল সরমার পিস্তুত বোন। ফল মিষ্টি হাতে অরুণাদির ছেলে, ছেলের বউ, কাঁচুমাচু মুখে রুনির যা ভাসুর, একজোড়া খুনে বাচ্চা নিয়ে পিকলুর বন্ধু আর পিকলুর বন্ধুর স্ত্রী। রোজকার হাজিরাদার প্রিয়ব্রতর ভাইপো নান্টু তো আছেই। একটু রাতের দিকে আবির্ভূত হলো ক্যাটারার। ছানার ডালনা, ফুলকপির সঙ্গে ধোঁকা তো হবেই। আরও কি একটা পদ রাখা যায় তা নিয়ে গবেষণা চলল কিছুক্ষণ। মৎস্যমুখে 4 রকম মাছ খাওয়াবে পিকলু: রুই, পাবদা, চিংড়ি আর ভেটকির ফ্রাই। রুনির বাসনা, মা চিতল মাছের মুইঠা বড় ভালোবাসত। পাবদার বদলে সেটাই পড়ুক পাতে। ঝিরি ঝিরি আলু ভাজা বেশি উপাদেয় হবে না সরমার প্রিয় গরম গরম বেগুনি, তাই নিয়েও আলোচনা চলল খানিক। বাড়ি ফাঁকা হতে হতে 9:30। নৈশাহার চুকতে চুকতে 10:30। খাওয়া দাওয়ার পর বাড়ির সামনেটায় একটু পায়চারি করেন প্রিয়ব্রত। অভ্যাস। আজ আর বেরোলেন না। ঠান্ডা বাড়ছে। কানের কাছে খ্যাচর খ্যাচর করার মহিলাটি তো নেই। নিজে থেকে সাবধান হওয়া ভালো। ঘরে এসে বন্ধ করলেন জানালাগুলো। বসেছেন খাটে। সামনেই টেবিলে এলোমেলো বই ছড়ানো। শরদিন্দু অমনিবাসটার উপর ছোট একটা ছবি। পোস্টকার্ড সাইজে সরমা। বছর 7 আগে তোলা, জামাইয়ের ক্যামেরায়। বারান্দার চেয়ারে শাশুড়ি ঠাকুরন রাজেন্দ্রাণীর মতো বসে। না বাঁধানো ছবি অ্যালবামে ছিল, বার করে এখন বইয়ের উপর দাঁড় করানো হয়েছে। সামনে প্লেটে 2খানা কালাকান, ছোট গ্লাসে জল। সম্ভবত পুত্রবধূ খেতে দিয়ে গেছে শাশুড়িকে। ধূপও জ্বালিয়েছিল পরশুরামের উপরে, ছাই ঝরে ঝরে মলাটখানা ধূসর। দৃশ্যটায় প্রিয়ব্রত বেশ মজা পেলেন। সারাটা জীবন সরমা গল্পের বইয়ে ছায়া মারায়নি। প্রিয়ব্রতর পড়াশুনোর অভ্যেসটাকে ব্যঙ্গ করেই গেছে শুধু। এখন আর বুলি ফুটছে না তো, তাই ছাই ছড়িয়ে ঝাল মেটাচ্ছে। ভাবছে এতেই যদি প্রিয়ব্রতকে চটানো যায়। প্রিয়ব্রতর ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটল। কি বিচিত্র এক সম্পর্ক। 42টা বছর তারা একত্রে কাটালেন, অথচ কোথাও তাদের মিল ছিল না। না স্বভাবে, না চলনে বলনে, না রুচিতে, না বিশ্বাসে। তবু পাশাপাশি রয়ে গেলেন তো। তিনি কি অসুখী ছিলেন? কিংবা সরমা? এত অমিল, এত বিবাদ সত্ত্বেও একে অন্যের এত কাছাকাছি থাকা যায় কোন জাদুতে? রুনি ঘরে ঢুকেছে। বাবার দৃষ্টি অনুসরণ করে মার ছবিটাকে দেখল ঝলক। 2 চোখ সহসা ভরে গেছে মায়ায়। কাছে এসে পিঠে হাত রাখল। তুমি মার বড় ছবিটা দেখেছ? নান্টু যেটা আজ বাঁধিয়ে দিয়ে গেল? মেয়ের কাছে ধরা পড়ে গিয়ে প্রিয়ব্রত অপ্রস্তুত। বিব্রত মুখে বললেন, ফ্রেম ট্রেমগুলো তো বেশ ভালোই হয়েছে। ওটাই বোধহয় মার লাস্ট ছবি, তাই না? হ্যাঁ,
পিকলু পুজোর সময় তুলেছিল। ছবিটা তোমার ঘরে রেখে যাই? কেন? বাইরের ঘরের টেবিলটা সেফ নয়। পুচকুনটা যা লাফালাফি করে, কখন হাত লেগে পড়ে ভেঙে যায়। পুচকুন কি এ ঘরে আসে না? প্রিয়ব্রত হেসে ফেললেন। শ্রাদ্ধের দিন অবধি টিকিয়ে রাখতে গেলে বরং কোনো আলমারির মাথায় তুলে রাখ। রুনি আর পিড়াপিড়ি করল না, একটু চুপ থেকে জিজ্ঞেস করল, ওষুধ খেয়েছ? এই খাবো। এক্ষুনি খাও। ওঠো, বিছানাটা করে দিই। খাট থেকে নেমে প্রিয়ব্রত টেবিলের ড্রয়ার খুললেন। হাতড়ে হাতড়ে বার করলেন ট্যাবলেটের স্ট্রিপ। ধাতব ফয়েল ছিঁড়ে বড়ি পুড়লেন মুখে, জল দিয়ে গিলছেন। চাদর ঝাড়াঝুড়ি করে মশারি টাঙাচ্ছিল রুনি। ছত্রিতে কোনটা লাগাতে লাগাতে বলল, কাল সকালে কিন্তু আমায় একবার বাড়ি যেতে হবে বাবা। তুই যে এখন কদিন থাকবি বললি। সে তো আছি, কালও বিকেলেই চলে আসব, ঝুমুরকে নিয়ে। আসলে কি জানো তো, টানা 3 দিন ধরে আছি। আমার শাশুড়ি তো হ্যাল হ্যাল ঝ্যাল ঝ্যাল, মার মতো শক্তপোক্ত তো নয় যে একা হাতে সামাল দেবে। এদিকে কনাদের যা অফিসের চাপ, সে বেচারিও কোনো দিকে তাকাতে পারে না। গিয়ে সংসারটাকে আবার একটু সেট করে দিয়ে আসবো। প্লাস ঝুমুরের স্কুলে কাল একটা পেরেন্টস মিটিংও আছে, ওটা অ্যাটেন্ড করতেই হবে। বুঝলাম। কি, তুইও তোর পৃথিবীতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিস। প্রিয়ব্রতকে ঈষৎ ম্লান দেখালো। পিকলুরা চলে যাওয়ার পর তুই এসে থাকবি কি করে? পার্মানেন্টলি হয়তো সম্ভব নয়, রুনি ইতস্তত করে বলল। তবে ঝুমুরের বড়দিনের ছুটিটা তো এখানে কাটাতেই পারি। ঝুমুরও খুব কান্নাকাটি করছে দিম্মার জন্যে, তোমার জন্যে। তারপর তো রেগুলার আসা যাওয়া করবই। সেই ভালো, দেখে দেখে যাস। রুনি চোখ মুচকে প্রিয়ব্রতর দিকে তাকিয়ে রইল একটুক্ষণ। বুঝিবা পড়তে চাইছে বাবার অভিমানটাকে। গলাটা একদম নরম করে বলল, বুঝতে পারছি বাবা, তুমি অ্যাবসলিউটলি একা হয়ে গেলে। তুমি খুব একা হয়ে গেলে। তো কি আছে, অথর্ব তো হইনি। বটেই তো, বড়জোর তো 2-2.5 মাস, তারপর তো তুমি পিকলুর কাছেই। ইচ্ছে হলে মাঝের কটা দিন আমার কাছে গিয়েও কাটাতে পারো। প্রিয়ব্রত উত্তর দিলেন না, ভালো লাগছে না কথা বলতে। আরও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল রুনি। বাথরুম সেরে এসে প্রিয়ব্রত ঢুকে পড়লেন বিছানায়। শর্মা চলে যাওয়ার পর পিকলু রুনি দুজনেই পাশে শুতে চেয়েছিল। প্রিয়ব্রত রাজি হননি, অস্বস্তি হয়। মশারি গুঁজে বেড সুইচ টিপে প্রিয়ব্রত নিভিয়ে দিলেন টিউবলাইট। গায়ে চাদর টেনে চোখ বুজেছেন। ঠিক তখনই কানের পাশে ফিসফিস, কি গো, কি ঠিক করলে, যাচ্ছ? প্রিয়ব্রত ঠোঁট নড়ল। কোথায়? ঢং বোঝো না যেন, পিকলুর কাছে। প্রশ্নই আসে না। কারণটা জানতে পারি? অন্য কারো সংসারে থাকা আমার পোষাবে না। পিকলু অন্য কেউ হলো? বললাম তো, কাউকে আমি ডিস্টার্ব করতে চাই না। তোমার পিকলু, তোমার রুনি, কাউকে না। একেই বলে গুঁয়ার গোবিন্দ। এখানে তোমার দেখাশুনো কে করবে শুনি? ওই আবোদা গোবিন্দর মা? তা নিয়ে তোমার তো মাথা ঘামানোর দরকার নেই। বেইমানি করে কেটে যখন পড়েছ, কেটেই পড়ো।
ইস রে, সেই উপায় কি আছে আমার? বাতাসের শব্দ পাক খেতে লাগলো ঘরে। বাতাসের শব্দ নাকি প্রিয়ব্রতর নিজেরই হৃদয়ের ধ্বনি? দেওয়াল দরজা জানালা ফুঁড়ে ঘুরছে এ ঘরে ও ঘরে, ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তিল তিল করে গড়ে ওঠা পুরনো সংসারটাকে। বারান্দার বেতের চেয়ারে গিয়ে বসল। দুলে দুলে নেমে যাচ্ছে বাগানে, ভাসছে, নাচছে। শীত শীত করছিল প্রিয়ব্রতর। আশ্চর্য, একটা উষ্ণতাও যেন চারিয়ে যাচ্ছে সর্বাঙ্গে। প্রিয়ব্রত সরমার দিকে ফিরে শুলেন। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।